প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের, সেখানে স্কুল নম্বর 11, সেই 11 নম্বর স্কুল, পেজ নম্বর 436, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 9 ইতিহাসের। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 10 অবধি, সেই 10টি স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নিতে পারবে। আমাদের যে ক্লাস 9-এর 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আছে আমরা 11 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করব। তো 11 নম্বর স্কুলে প্রথমে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে, তো প্রত্যেকটা স্কুলেই এই প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয় বিভাগ কয়ের মধ্যে। সেখানে আমাদের যে টোটাল 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। তো প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। প্রথম একের দাগে বলা হয়েছে ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে বলা হতো। ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে বলা হতো কাদের? তো এখানে হবে ইন্টেন্ডেন্টদের। তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে লিও হলো ফরাসিদের শহর, অপশান বি। এবার পরের প্রশ্ন, জেকোবিন দলের সদস্য ছিলেন দাঁতো। লিজিয়ন অফ অনার ছিল ফ্রান্সের সম্মান। জাতিসমূহের যুদ্ধ বলা হয় লিপজিগের যুদ্ধকে। এরপরে প্রশ্ন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ালস তৈরি হয়েছিল পোল্যান্ডের খণ্ড নিয়ে। এরপরে প্রশ্ন, রাজা দশম চার্লসকে সিংহাসনচ্যুত করা হয় 1830 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয় 1859 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন, এস্টোলিপিন ছিলেন, এটা হবে যার দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী। এর পরের প্রশ্ন, যার দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী। পরের প্রশ্ন আছে 10 দাগের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেন সেটা এখানে হবে আর্নল্ড টয়েনবি, অপশান বি। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা, তো সেটা এখানে হবে কার্ল মার্কস, অপশান সি। এর পরের প্রশ্ন বলা হয়েছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? তো এখানে তোমাদের লেখক হবে দেখো VI লেনিন, অপশান সি। তারপরের প্রশ্ন বলা হয়েছে ভারতে প্রথম রেলপথ শুরু হয় 1853 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে প্রশ্ন, রাশিয়ায় নারদনিক আন্দোলন শুরু হয় যার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে, অপশান এ। এরপরে প্রশ্ন, সমাজতন্ত্রী সংবাদপত্র আভান্তির সম্পাদক ছিলেন মুসোলিনি, অপশান এ। এরপরে আছে জেনারেল ফ্রাঙ্কো ছিলেন স্পেনের রাষ্ট্রপ্রধান। তারপরে প্রশ্ন বলা হয়েছে দেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? তো এখানে হবে 1939 খ্রিস্টাব্দে, অপশান ডি। তারপরে প্রশ্ন, লাল ফৌজ হলো রাশিয়ার সেনাবাহিনী, অপশান এ। এরপরে প্রশ্ন, ইয়ালটা কোথায় অবস্থিত? এটা হবে ক্রিমিয়ায় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 20 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভে লি ছিলেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভে লি ছিলেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী, অপশান এ। তাহলে এখানে যে 20টা এমসিকিউ প্রশ্ন ছিল সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিলাম। তো এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরে বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এখানে 16টা প্রশ্ন আছে, আমাদের 16টা প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন মান 1 নম্বর করে। তো 2-এর দাগে এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। তো উপবিভাগ এতে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাগ বিপ্লব 1789 সালে সুবিধাভোগী শ্রেণী বলতে কী বোঝো? তো প্রাগ বিপ্লব ফ্রান্সে সুবিধাভোগী শ্রেণী বলতে মূলত প্রথম ও দ্বিতীয় স্টেটের লোকেদের বোঝানো হয়। এই শ্রেণীতে ছিল যাজক অর্থাৎ প্রথম স্টেট এবং অভিযাত্রা অর্থাৎ দ্বিতীয় স্টেট, যারা সমাজে বেশ কিছু বিশেষ অধিকার ও কর মুক্তির সুবিধা পেত। তারা জমির মালিক ছিলেন এবং সাধারণ মানুষের ওপর শোষণ করতেন, কিন্তু নিজেরা খুব কম কর দিতেন বা আদৌ কর দিতেন না। এরপরে প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন কি? কনফেডারেশন অফ দ্য রাইন ছিল 1806 সালে নেপোলিয়নের নেতৃত্বে গঠিত একটি জোট, যা মূলত জার্মানির ছোট ছোট রাজ্যগুলোকে নিয়ে তৈরি করা হয়েছিল। পবিত্র রোমান সাম্রাজ্যের পতনের পর এই কনফেডারেশন তৈরি হয় এবং এটি নেপোলিয়নের প্রভাবাধীন ছিল। এটি জার্মান রাজ্যগুলোর একটি নতুন ব্যবস্থার সূচনা করেছিল। এরপরে প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কী বোঝো? তো শিল্প বিপ্লব বলতে এমন একটি যুগান্তকারী পরিবর্তন বোঝানো হয় যখন হাতে কলমে কাজ করা প্রক্রিয়ার পরিবর্তে যান্ত্রিক প্রক্রিয়া ও
কারখানা ভিত্তিক উৎপাদন শুরু হয়। এটি মূলত আঠারোশো শতাব্দীর শেষ থেকে 1900 শতাব্দীতে ইউরোপ ও আমেরিকায় শুরু হয়েছিল। এতে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তর ঘটে, যা সমাজে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন আনে। এরপরে প্রশ্ন ছিল কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করা হয়? তো 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করা হয়। এরপরে উপবিভাগ বিতে যে প্রশ্নগুলো দেখো শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন বলা হয়েছে ড্যাশ খ্রিস্টাব্দে বিপ্লবের বছর, ড্যাশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। সেটা হবে 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হতো। এরপরে প্রশ্ন বলশেবিক বিপ্লবের ফলে ড্যাশ রাজবংশের পতন হয়। বলশেবিক বিপ্লবের ফলে ড্যাশ রাজবংশের পতন হয়। তো এখানে হবে রোমানভ রাজবংশের পতন হয়। রোমানভ রাজবংশের পতন হয়। পরের প্রশ্ন হিটলারের উপাধি কী ছিল? হিটলারের উপাধি ছিল ফুয়েরার। এরপরের প্রশ্ন ছিল ড্যাশতে লিগ অফ নেশনসের প্রথম অধিবেশন বসে। তো এটা হবে জেনেভাতে লিগ অব নেশনস এর প্রথম অধিবেশন বসে। তো শূন্যস্থান পূরণ হয়ে গেল। এরপরে দেখো উপবিভাগ সি, উপবিভাগ এ এবং বি আমরা করে নিলাম এখানে। এরপরে উপবিভাগ সি, সেখানে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ আমাদের মেলাতে বলা হয়েছে। তো কয়স্তম্ভের মধ্যে কি বলা হয়েছে? টুইলারিস এটা হবে কি? প্যারিস, অপশান ডি। এরপরে আছে হেটাইরিয়া ফিলিকে হচ্ছে গ্রিস, অপশান সি। তারপরে আছে ব্যাভেরিয়া হবে কি? জার্মানি। এবং টিউনিশিয়া এটা হলো অপশান এ, অর্থাৎ আফ্রিকা। তারপর উপবিভাগ ডিতে কি আছে? সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন মিলান ডিক্রি জারি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, এটা হবে কি? সত্য। এরপরের প্রশ্ন মাৎসিনি ছিলেন রাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ, এটা হবে কি? মিথ্যা। এরপরে প্রশ্ন ত্রিশক্তি আতাতই ছিল মিত্র শক্তি, এটাও মিথ্যা। এরপরে জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, জাতিপুঞ্জের সদর দপ্তর এটা হবে জেনেভায় অবস্থিত, নিউ ইয়র্কে নয়, তাহলে এটাও মিথ্যা। তাহলে এখানে প্রশ্নগুলো হলো সত্য মিথ্যা নির্ণয় হলো। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখো, গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেটা বলা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে এখানে 11টা প্রশ্ন উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্ন মান 2 নম্বর করে, অর্থাৎ 22 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্ন এখানে আছে আশিয়া রেজিম কি? আশিয়া রেজিম সম্পর্কে তোমরা এত অবধি লিখবে। তারপর ট্রি অফ লিবার্টি বলতে কী বোঝো? ট্রি অফ লিবার্টি এত অবধি তোমরা লিখে দেবে। এরপর নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান কেন বলেছেন? নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান বলেছিলেন কারণ তিনি ফরাসি বিপ্লবের পরে আসা নতুন রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনকালে তিনি বিপ্লবের মূল আদর্শগুলি যেমন আইন সাম্য এবং বৈশ্বিক সমতা এবং ধর্মীয় সহনশীলতার ধারণাগুলি বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন, যা বিপ্লবের প্রভাবিত সমাজে নতুন ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে আসে। পোড়ামাটি নীতি কি? পোড়ামাটি নীতি হলো একটি সামরিক কৌশল যেখানে সৈন্যরা তাদের অগ্রগামী সেনাদের পিছনে সমস্ত সম্পত্তি, অবকাঠামো এবং সম্পদ ধ্বংস করে ফেলে যাতে শত্রুরা সেগুলোর সদ্ব্যবহার করতে না পারে। এই নীতি সাধারণত যুদ্ধের সময় শত্রুকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং তাদের অগ্রগতি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটা সোভিয়েত রাশিয়ার তারা সৈন্যরা করেছিল। এরপরে প্রশ্ন ভিয়েনা সম্মেলনের পর ফ্রান্সে কোন বিপ্লব সংঘটিত হয়? তো সেটা তোমরা লিখবে 1830 সালের জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব। এরপরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন স্যাডওয়ার যুদ্ধ কবে কাজের মধ্যে হয়? স্যাডওয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে স্যাডওয়ার যুদ্ধ হয়েছিল। কে কবে স্পিনিং জেনি আবিষ্কার করেন? স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস, তিনি এটি আবিষ্কার করেছিলেন 1764 সালে। কেন মুক্তিদান নীতি ঘোষণা করেন? তো মুক্তিদান নীতি ঘোষণা করেন জন হে, তো যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটি 1899 থেকে 1900 সালে চীনে বিদেশি শক্তির সঙ্গে বাণিজ্যিক সুযোগ ও সমান সুবিধা নিশ্চিত করার জন্য ঘোষিত হয়, যার মাধ্যমে চীনে বাণিজ্যিক লাভ্যাংশ ভাগাভাগির জন্য বিদেশি শক্তিগুলোর মধ্যে কোনো বিশেষাধিকার বাণিজ্য চুক্তি নাকচ করা হয়। এপ্রিল থিসিসে কী ঘোষণা করা হয়েছিল? এপ্রিল থিসিসে কী ছিল সেটা তোমরা এত অবধি লিখবে। ট্রিপল অ্যালায়েন্স কোন দেশ
গঠন করেছিল, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং ইতালি। ঝটিকা বাহিনী কে গঠন করেন এবং এরা কি পোশাক পরতো, তো এটা তোমরা লিখবে, এখানে দেওয়া আছে। এরপরের প্রশ্ন যে বলা হচ্ছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 27 সেপ্টেম্বর 1940 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এবং এই চুক্তি জার্মানি, ইটালি এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। হিরোশিমা ও নাগাসাকিতে কোন দেশ কবে পরমাণু বোমা নিক্ষেপ করে? তো হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করে কে? যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এখানে হিরোশিমাতে 6 আগস্ট 1945 এবং নাগাসাকিতে কখন? 6 আগস্ট 1945, এই 9 আগস্ট 1945। পরের প্রশ্ন ভেটো কি? ভেটো হলো একটি ক্ষমতা বা অধিকার যা একটি সংস্থা, ব্যক্তি বা সরকারকে কোনো সিদ্ধান্ত, প্রস্তাব বা আইনের বিরুদ্ধে অস্বীকৃতি জানাতে দেয়। সাধারণভাবে ভেটো করার মাধ্যমে কোনো প্রস্তাব বা আইনকে অবৈধ বা বাতিল করা হয়। উদাহরণস্বরূপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একটি ভেটো পাওয়ার আছে যা তাদের একটি প্রস্তাবকে অবরুদ্ধ করতে সক্ষম করে। এরপরে প্রশ্ন দেখো যে বলা হয়েছে বিভাগ ঘয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো প্রত্যেকটা প্রশ্ন মানে এখানে 4 নম্বর করে দেওয়া হয়েছে, 6টা প্রশ্ন উত্তর এখানে করতে হবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে উপবিভাগ এতে। তো দেখো প্রথম প্রশ্ন যে বলা হয়েছে এই উপবিভাগ এতে 2টো, এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো, সব প্রত্যেকটা উপবিভাগে 2টো করে প্রশ্ন দেওয়া আছে। তো প্রথম দেখো এখানে যে প্রথম প্রশ্ন বলা হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, তো এটা তোমরা ঠিক করে নিও। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের রাজনৈতিক অর্থনৈতিক কোন কারণটিকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো এবং কেন? তো সেটা তোমরা রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণ বলে এত অবধি তোমরা লিখে দেবে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ সম্পর্কে আলোচনা করো। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ সম্পর্কে আলোচনা তোমরা করবে। চুক্তির ঘোষণা, অবরোধের আত্মা এবং প্রভাব, এগুলো তোমরা লিখবে এবং ব্যর্থতা লিখবে। উপবিভাগ বিতে আছে ভিয়েনা সম্মেলনের শর্তগুলো উল্লেখ করে। ভিয়েনা সম্মেলনের শর্তগুলো বলে লিখবে ইউরোপের পুনর্বিন্যাস, ফ্রান্সের সীমারেখা, অস্ট্রিয়া, এটা প্রুশিয়া না প্রাশিয়া, এটা হবে এবং অস্ট্রেলিয়া নয় অস্ট্রিয়া, প্রাশিয়া এবং ব্রিটেনের ভূমিকা, এটা হবে অস্ট্রিয়া আর প্রাশিয়া। নতুন রাজ্য গঠন, বলকান ও ইতালি, বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা। ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণ কী ছিল? জুলাই বিপ্লবের কারণ রাজনৈতিক অসন্তোষ, অর্থনৈতিক সংকট এবং সাংবিধানিক পরিবর্তন, জনগণের প্রতিবাদ, তৃতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, এগুলো লিখবে এত অবধি। তারপরে প্রশ্ন আছে উপবিভাগ সি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হিসেবে টেলিগ্রাফ ব্যবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। তো প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ, সংযোগ ও বিস্তৃতি, অর্থনৈতিক ও সামরিক প্রভাব, উন্নয়ন ও প্রযুক্তি। ভাষা সন্ধি কি জবরদস্তিমূলক সন্ধি ছিল? ভাষা সন্ধি জবরদস্তিমূলক সন্ধি ছিল তার কারণ তোমরা লিখবে জার্মানির পক্ষে কঠোর শর্ত, জার্মানির সামরিক সীমাবদ্ধতা, অঞ্চলগত পরিবর্তন, রাজনৈতিক প্রভাব ইত্যাদি। উপবিভাগ ডি জায়গাটা ছিল প্রশ্ন জাতিসংঘের গঠনের উদ্দেশ্য আলোচনা করো। জাতিসংঘের গঠন তোমরা লিখবে জাতিসংঘের গঠন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। এরপরে যেটা দেওয়া আছে লিখবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের উদ্দেশ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকার রক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, মহামারী ও দুর্যোগ প্রতিরোধ। এরপরে প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের দপ্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো জাতিসংঘ সদর দপ্তর, আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের অন্যান্য প্রধান দপ্তর, সেটা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা যেমন ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ইত্যাদি পয়েন্টগুলো তোমরা লিখে দেবে এই প্রশ্ন উত্তরে। তাহলে এই প্রশ্ন হয়ে যাবে। এরপরে বিভাগ উঙাতে যে প্রশ্ন আছে দেখো এখানে একটা প্রশ্ন উত্তর করতে হবে, 3টে দেওয়া আছে, তার মধ্যে একটা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে, তো সেটা 8 নম্বর দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্ন ছিল সেখানে দেখো কি বলা আছে, এটা উপবিভাগ উঙা, এই বিভাগ উঙা। তো ফরাসি প্রথম প্রশ্ন পাশে দেখে রাখেন ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করে। তো ফরাসি সংবিধান সভার কার্যাবলী, সেখানে সংবিধান প্রণয়ন, সেখানে প্রথম দফা এবং রাজনৈতিক সংস্কার, স্বাধীনতার ঘোষণা, সামাজিক ও অর্থনৈতিক সংস্কার, আইন প্রণয়ন, বিধি প্রণয়ন এবং সংবিধানের পর্যালোচনা এবং সংশোধন, সংবিধান সভার পরিণতি, সংবিধান সভার বিলুপ্তি ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে দেখো যে প্রশ্ন ছিল সেখানে ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও ক্যাভুরের অবদান কতখানি। তো মাৎসিনির ভূমিকা সেটা তোমরা লিখবে। ইটালির জাতীয়তাবাদী চেতনা বিকাশ, বিপ্লবী আন্দোলন, জাতীয়তাবাদী দর্শনের প্রভাব এবং ক্যাভুরের ক্ষেত্রে লিখবে সার্দিনিয়া পিডমন্টের উন্নয়ন, কূটনৈতিক চাল, আঞ্চলিক একীকরণ এবং দক্ষিণের গ্যারিবল্ডির বিদ্রোহের সমর্থন ইত্যাদি পয়েন্টগুলো করবে। শেষে উপসংহার তোমরা লিখে দেবে এত অবধি। এরপরে আছে 1919 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের
ইউরোপের কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী বলে তুমি মনে করো? তো ভার্সাই শান্তি চুক্তি, জার্মানির অর্থনৈতিক সংকট, এটা হবে নাজি পার্টির উত্থান, এবং যে পরে লিখবে জার্মানির পুনরায় সামরিকীকরণ, মিউনিক চুক্তি, এবং সোভিয়েত জার্মান অনাক্রমণ চুক্তি। তো শেষ লাইনটা দেখো কী আছে, এবং জার্মানির পোল্যান্ড আক্রমণের পথ সগম করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। লাস্ট লাইনটা এটা বোঝা যাচ্ছে না বলে দিলাম। তারপর 7 নম্বর লিখবে পোল্যান্ড আক্রমণ বলে এত অবধি লিখে দেবে, তাহলে প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আমাদের যে 10 নম্বর, আমাদের যে 11 নম্বর স্কুল ছিল ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত প্রশ্নগুলো আলোচনা আমরা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।